এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। এসআইআরটা হোক, আর মানুষ আশা করবো এবার এসআইআর হবেই। নো এসআইআর নো ভোট। তারপরে স্লোগানটা নো ভোট টু তৃণমূল, নো ভোট টু মমতা। মানুষ ভোট দেবে, সেই বন্দোবস্ত নিশ্চয়ই ইলেকশন কমিশন করবে। তাহলে তো আর 7,12,000 ভোটে অভিষেকরা জিতবে না। তখন কত ধানে কত চাল বোঝা যাবে, কে কত আসন পায়, তখন দেখা যাবে। আপনারা তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে, আবার কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। বাংলা ভাষা নতুন করে উনি সংসদ তৈরি করছেন, শুভানন্দন বলেছেন আজকে। কি মিষ্টুমি? হ্যাঁ, মিষ্টিমি। নিজন্য, তরুণ্য, এ তো, এবং উনিও নানাবিধ বাংলা শব্দ, যেটা আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার, সেই সব শব্দ উনি ব্যবহার করেন মহিলা হিসেবে, যেগুলো সাধারণভাবে করা যায় না। অনেক সময় আবার উনি বলেন না থুরি, না ক্ষমা চেয়ে নিচ্ছে, এটাও বলেন, ভুলেছে। কিন্তু ওনার কেষ্ট থেকে শুরু করে এমপিরা, এমএলএরা, মন্ত্রীরা যে ভাষায় কথা বলে, সেটা ভাষা সন্ত্রাস থেকেও বেশি। জানি না এসআইআর যেন নতুন হচ্ছে, এসআইআর প্রথম যেন শুনলো, আর ইলেকশন কমিশনের নতুন হলো। মমতা ব্যানার্জি তো ইলেকশন কমিশনে গিয়ে পার্লামেন্টে এই অনুপ্রবেশের বিরুদ্ধে, এই বাংলাদেশি মুসলমানের বিরুদ্ধে, এই ভোটার লিস্ট সংশোধন এবং ভোটার লিস্ট নির্ভুল করার জন্যে আন্দোলন করেছিলেন। মিছিল মিটিং করতেন, করাতেন, এবং একদৃষ্টা কাগজ নিয়ে গেছে। আর কী ছিল তাদের সেই কাগজে? ওনার কথা হলেই সেই কাগজে বাংলাদেশি মুসলমানদের নাম ছিল, যারা ভোটার লিস্টে ছিল। সেই মমতা ব্যানার্জি তাহলে ক্ষমতায় আসার জন্য এক কথা বলে, আর ক্ষমতায় টিকে থাকার জন্য আর এক কথা বলে। বলছি একটা কথা ওনাদের, যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আজকে বলেছেন যে একটাও জেনুইন ভোট যেন ভাগ না দেয়। আমি ওনাদের সঙ্গে একমত। একটাও জেনুইন ভোট ভাগ বাদ যাবে না, যাবে না, যাবে না। একটাও জেনুইন ভোট আমরা বাদ দিতে দেব না, দেব না, দেব না। একটাও বাংলাদেশি মুসলিম, ভারতীয় মুসলমান নয়, পশ্চিম বাংলার মুসলমান নয়, বাংলাদেশি মুসলমান, আর রোহিঙ্গা মুসলমান, আর মৃত মানুষ, আর অস্তিত্বহীন ভোটার একাধিক জায়গায় নাম আছে, এরকম ভোটারের নামও কিন্তু একটাও এবার ভোটার লিস্টে থাকতে দেব না, দেব না, দেব না। আপনাদের সারা জীবনই না দিস্তে দিস্তে কাগজ নিয়ে মঞ্চে উঠতেন আর বলছেন এগুলো সিপিএমের কারণে কিছু হয়নি 34 বছরে। খালি বলে আমি কিন্তু জানি, আমি বলে দেবো, আমি ফাঁস করব। তো কে করতে ওনাকে নিষেধ করেছে? কেন করে না? উনি 14.5 বছরে পাপ অন্যায় যারা করেছে, দুরাচার, ব্যভিচার, অত্যাচার যারা করেছে, অর্থনৈতিক বা অন্য ধরনের কোনো রকমের অন্যায় অত্যাচার মানুষের উপর করেছে, তো ওনার তো একটা দায়িত্ব ছিল তাদের তদন্ত করা, কোর্টে তোলা এবং শাস্তি দেওয়া। কেন তিনি দেননি আমি এটা জিজ্ঞাসা করি। আমাদের অভয়া বা তিলোত্তম ছাত্রী ছিল, পোস্ট গ্রাজুয়েট ছাত্রী ছিল, আরজি করে। 9 বছর কোনো স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয়নি। বাবা, কাকা, মামা, ভাগ্নে, বাবা, ছেলে, কাকা, ভাই সব একসঙ্গে স্টুডেন্ট ইউনিয়ন করছে। ওদের একটা অধ্যক্ষ পর্যন্ত, একটা কলেজের অধ্যক্ষ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের হলুদ পাঞ্জাবি গলিয়ে নিয়েছে। বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তার নাকি মাথায় ব্রেন অপারেশন হয়েছে, মাথায় 46টা সেলাই রয়েছে, কোমর ভেঙে গেছে, ডান হাতের অর্ধেকটা হাড় নেই। তারপরে ইদানিংকালে উনি এত ওনার অসুস্থতার কথা বা ওনার এই সমস্ত দুর্ঘটনা বা মার খাওয়ার কথা কেন বলছে? এই সমস্ত হয়েছিল বলেই তো বাংলার মানুষ সিপিএমের বিরোধিতা করে বা ওনাকে সাপোর্ট করেছিলেন। উনি তার ডিভিডেন্ড পেয়েছেন। কত মানুষ তো মারাও গেছে, কত পরিবার তো শেষ হয়ে গেছে, কত অঙ্গহানি হয়েছে, কারো চোখ গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে। কেই তাদেরটা শুনতেই যাচ্ছে। এত বারবার উনি বলছেনই বা কেন ইদানিংকালে আমি এটা বুঝতে পারছি না। সকলে তো জানি, যারা রাজনীতির খবর রাখে
যে কোনো দলই বা দল করে না, রাজনীতির খবর রাখা লোকের সংখ্যাটাও কম না, তারা সকলে এগুলো জানে। তিনি এগুলোকে ইদানিংকালে বারবার বলে কি সহানুভূতি পাওয়ার একটা চেষ্টা করছেন। শেষ পর্যায়ে সহানুভূতি কি? আমার মনে হচ্ছে তাই। তাহলে এগুলো তো সবাই জানে, এত কথা উনি বলবেন কেন? এগুলো কেন বলছেন তাও বুঝে পাচ্ছি না। বলছি তিনি বলছেন আমাদের সকলের উপর এটা হয়েছে, এরকম কেউ বাকি নেই। সিপিএম এর সঙ্গে যারা 34 বছর আমরা যারা লড়াই করেছি, সুতরাং তাদের গায়ে দাগ নেই, হ্যাঁ, তাদের শরীরে দাগ নেই বা এরকম ধরনের ঘটনা ঘটেনি, এরকম মানুষের সংখ্যা খুব কম আছে। তাহলে জানতে হবে তার সঙ্গে সিপিএম এর লড়াইটা বা সংঘাতটা জেনুইন ছিল না। বলছি তিনি বলছে যে নীতি আয়োগ বলছে বেকারত্বের হার আমরা কমিয়েছি, মানে এই মমতার সরকার কমিয়েছে। কোথায়? নীতি আয়োগ বলছে। আমি জানি না, এরকম এই কাগজ, এরকম ধরনের কোনো কাগজ আমি এখন আমার হাতে আসেনি। নীতি আয়োগের দ্বারা দেখতে হবে এখন সেগুলোতে উনি কাদের কাদের ঢুকিয়েছেন বা কাদেরকে ধরা হচ্ছে সেটা জানতে হবে। তো তার কারণ হচ্ছে গত 14-14.5 বছরে কোনো শিল্প হয়নি, ভারী শিল্প, বড় শিল্প হয়নি। 6688টা কলকারখানা বা শিল্প, ছোট বড় মাঝারি, বাংলা ছেড়ে অন্য স্টেটে পাড়ি দিয়েছে। এবং যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা যে প্রতিদিন যে বাড়ছে, প্রতিদিন বেড়েছে, বাড়ছে, তার কারণটা হচ্ছে যে এখানে হাতে কাজ নেই। তো উনি আহ্বান করলেও তো আসবে না, কারণ সেখানে কাজ আছে, প্লাস সেখানে পয়সা অনেক বেশি। এই 5000-এর গল্প উনি করছেন, কেউ আসবে না। এটা বলার জন্য এবং এটা কিছুদিনের জন্য হয়তো বড় জোর ইলেকশন পর্যন্ত, সেইগুলো মানে ইলেকশনটা কোনো রকমে উনি পার করার জন্যে উনি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। যা পারছেন তাই বলছেন, তাই করছেন। তো সুতরাং তারা কেউ আসবেও না, তার কারণ তারা এই ওখানে 40, 45, 50, 55 হাজার বা তারও বেশি রোজগার তারা করে সুখে শান্তিতে রয়েছে। বলছি সেন্ট্রাল এজেন্সি তো আগে বিজেপি করতো না, এখন সেন্ট্রাল এজেন্সি বিজেপি করছে। মুখ্যমন্ত্রী ছিল কথাবার্তাই নয় ব্যাপারটা। উনি যখন বিজেপির সঙ্গে ছিলেন, মানে উনি তো কতবার এনডিএর সঙ্গে আর কতবার ইউপিএর সঙ্গে ছিলেন তা না, তখন তো এই যে তোতা পাখির কথা তো উনি বলতেন, প্যারট, কেজড প্যারট, এই কথা তো কংগ্রেস আমলের সময় বলা হতো। তো সুতরাং বিজেপি, এই যে কথাটা উনি বলছেন যে কেন্দ্র এজেন্সি না বিজেপি নাকি, হ্যাঁ সেন্ট্রাল এজেন্সি বিজেপি করছে এখন, আগে করতো না। এগুলো সমস্ত উনি এগুলো সমস্ত বিভ্রান্ত সৃষ্টি করার জন্য চটকদারি কথাবার্তা বলে হাততালি পাওয়ার জন্য বা মানুষের মন সাময়িক, যারা এই সমস্ত কথার ওপর বিচার করবে, চিন্তা করবে, তারা এই সমস্ত কথাগুলোর ওপর কোনো গুরুত্বই দেবে না। সেই জায়গায় দাঁড়িয়ে নাকি কেউ বাড়িতে সার্ভে করতে এলে ডিটেলস দেবে না, বিজেপির ললিপপ হচ্ছে এই ভিডিওগুলো। আমি বলবো যে কেউ দয়া করে মমতা ব্যানার্জির ললিপপও দয়া করে ভুলে যাবেন না, সেই ললিপপও যেন গ্রহণ করবেন না। বিজেপির ললিপপ হয়ে যাচ্ছে। আমি বলছি মমতা ব্যানার্জির ললিপপ যেন ভুলেও, অনেক হয়েছে, 14-14.5 বছর অনেক সর্বনাশ বাংলার হয়েছে, আর নতুন করে বাংলার কোনো সর্বনাশ ডেকে আনবেন না। মমতাকে সমর্থন করবেন না, তৃণমূলকে সমর্থন করবেন না, বা মমতার ললিপপ গ্রহণ করবেন না। বলছি অমিত শাহের ছেলে বিশেষ একটা পদে রয়েছে, আর বিজেপি এদিকে বলে পরিবারতন্ত্রে তারা বিশ্বাস করে না, এটা কি? আচ্ছা আমি একটা কথা বলবো, ওর পরিবারতন্ত্রের কথা বলতে গেলে তো মমতার ভাইপো অভিষেকের কথা বলতে হয়, সেটা রাজনীতি। আচ্ছা বিসিসিআই এর কথা বলছে বা আইসিসির কথা বলছে না, কলকাতা ময়দানটা তো দখল করে নিয়েছে ওর ভাইয়েরা, কলকাতার ময়দানটা তো দখল করে নিয়েছে ওর ভাইয়েরা। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, আইএফএ, সিএবি দখল করার তালে রয়েছে। তার মুখে এই কথা শোভা পায়? আমি মাঠঘাট করার লোক, আমার যোগাযোগ আছে, যাতায়াত আছে, আমি জানি এগুলো। আপনারা এক হলে উনি কিন্তু 100। না না, সেটা তো দেখা যাবে আগামী দিনে দেখা যাবে। বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিনা বলছেন যে 11 সালের তুলনায় মানে আয়ের হার নাকি 5 গুণ বেড়ে গেছে। আমার পিতৃপুরুষের ভাগ্য ভালো, 50 গুণ বলেনি। তিনি বলছেন যে 2013 থেকে 2023 সালের মধ্যে 1,72,00,000 মানুষকে দারিদ্রতা থেকে তিনি তাদের দারিদ্রতা দূর করে দিয়েছে মুখ্যমন্ত্রী। জানি না এই পরিসংখ্যানটা, এই ডেটাটা
কে ওনাকে সাপ্লাই করলো, কে দিল আমি জানি না। অমিত মিত্র দিল না অন্য কেউ দিল আমি বলতে পারবো না। বলছি কেউ যেগুলো যেগুলো করেন না সেগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ভাষা সন্ত্রাস বাংলায় তো ওরা করছে। কেষ্ট যেটা করলো ওটা কি ভাষা সন্ত্রাস বলবো? যে কে বোলপুরের আইসিকে করলো বা বললো, সেটা কি তাহলে কি বলবো? ওটাকে কি বলবো? এমন রাজ্য কোথাও পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা দেশে আমার জন্মভূমি, মুখ্যমন্ত্রী বলছে। না সে তো বলতেই হবে। যে রাজ্যে 26,000 চাকরি নেই, 26,000 চাকরি নেই, তার বেশিরভাগ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আন্দোলন করছে, এসএসসি অভিযান করছে, নবান্ন অভিযান করছে, আরও 32,000 হতে চলল। যে রাজ্যে কালীগঞ্জে তামান্না হয়, এই তো আজকে ছাত্র পরিষদের সমাবেশ করলেন, ওনার তো বলা উচিত ছিল এই ল কলেজের মেয়েটি ছাত্রী ছিল। 1 ইঞ্চি জমি ছাড়বে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, 1 দশক 1 ইঞ্চি জমি ছাড়বে না। আমরাও ছাড়বো না, বিনা যুদ্ধে নাহি দিব এক সূচক্র মেদিনী। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছে যে ক্ষমতা থাকলে আটকে দেখা। 28 আগস্টের মঞ্চ থেকে তিনি বলছেন যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, সে দেখা যাবে।